আজকের সেশনে আমরা ডিসকাস করব পিএসপি নিয়ে অ্যান্ড পিএসপির ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখব অ্যান্ড দেন এরপরে আমরা ফর্ম হ্যান্ডেলিং শিখব পিএসপিতে, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কীভাবে সেগুলো ডাটাবেজে সেন্ড করতে হয়, সেগুলো আমরা ফর্ম হ্যান্ডেলিং অ্যান্ড আফটার মাইএসকিউএল ক্রাউড সিস্টেম, অর্থাৎ আমরা মাইএসকিউএল ডাটাবেজে আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই অপারেশনগুলো চালাবো। সো ওকে, so without further delay, let's get started. So first of all, আমাদের কিন্তু সার্ভার সেট আপ করতে হবে, অর্থাৎ পিএসপি প্রোগ্রামিং নিয়ে যদি আমরা কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের সার্ভার লাগবে। তো সেই সার্ভারের মধ্যে আমরা পিএসপি কোডগুলো এক্সিকিউট করতে পারবো। তো বেশ কয়েকটা সার্ভার আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ইউজফুল হচ্ছে জাম সার্ভার এবং ওয়াম সার্ভার। সো আমরা এই দুটোর যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমি জাম সার্ভার দিয়ে দেখাবো। সো সেজন্য ফার্স্ট অফ অল আপনাদের এই জাম সার্ভারটা সেট আপ করে নিতে হবে আপনার অপারেটিং সিস্টেমে। সো আমি যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেম চালাচ্ছি, তো আপনি ম্যাক অপারেটিং হলে ম্যাক, আর উইন্ডোজ অপারেটিং হলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইজিলি সেটাকে ডাউনলোড করতে পারেন। তো আমি শুধু এখানে MPP লিখে সার্চ করতেছি। সো এখানে দেখতে পাচ্ছি ইনস্টলার অ্যান্ড ডাউনলোড। সো আপনি যে অপারেটিং সিস্টেমে থাকেন, উইন্ডো অথবা হচ্ছে আদার্স, সো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সাপোজ আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তো এটাতে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে এই ক্লিক হেয়ার দিলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেন ডাউনলোড কমপ্লিট করার পর আপনার এই যে এখান থেকে আপনি ডাউনলোড কমপ্লিট করে আপনার সেট আপ করে নেবেন আদার সফটওয়্যার যেভাবে সেট আপ করতে হয়। ওকে, সো এই যে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেল উইন্ডোজের জন্য, ম্যাক হলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন। ওকে, সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনাদের সার্ভারটাকে স্টার্ট করতে হবে। তো এই জন্য আপনার হচ্ছে আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকেন তাহলে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিচের দিকে যে এই অপশনে আপনি যদি ক্লিক করে আপনি হচ্ছে এই জাম ফোল্ডারে ক্লিক দিতে পারেন, অথবা সার্চ করে জাম জাম সফটওয়্যারটাকে ওপেন করে সেখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএলটাকে আপনাকে ইনেবল করে নিতে হবে। সো আমি যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেমে আছি এবং এটা আমি পূর্ব থেকেই সেট আপ করে রাখছি, তো সেজন্য আমি সেটাতে যাচ্ছি, একটু সে সফটওয়্যারটাতে যাচ্ছি। তো লেটস সে আমার সফটওয়্যারটা হচ্ছে এই যে ম্যানেজার OS X, এটাতে আসলাম। সো এটাতে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড প্রোটেক্টেড। ওকে, অ্যান্ড দেন দেখি কোথায় আসলো, এই যেটা ওপেন হচ্ছে। ইয়েস, সো এইভাবে আপনার জাম সার্ভারটা ওপেন হয়ে যাবে, সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। দেন সফটওয়্যার ওপেন করার পর আপনাকে ম্যানেজ সার্ভারে যেতে হবে। যে কোনো অপশানে উইন্ডোজে একটু ডিফারেন্ট ওয়েতে শো করার থাকতে পারে। সো এটার পরে আপনি যে সবগুলোকে স্টার্ট করে দিবেন। অ্যান্ড এগুলো যখন, এটা হচ্ছে মাইএসকিউএল সার্ভার, মাইএসকিউএল ডাটাবেস এখানে সেট আপ করা আছে ডিফল্ট। অ্যান্ড দেন আপনি হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার, অর্থাৎ এই বা আপনার একটা নিজস্ব সার্ভার সেট হচ্ছে অ্যাপাচি সার্ভার। তো সেটার মধ্যে আমরা পিএসপির কোডগুলো লিখবো এবং সেগুলো এক্সিকিউট করব। সো আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকেন তাহলে আপনার আপনি যদি কোনো অর্থাৎ ডাউনলোড করার সময় কোনো ড্রাইভার বা পাথ চেঞ্জ করে না থাকেন, ডিরেক্টরি বা পাথ চেঞ্জ করে না থাকেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সি ড্রাইভ থেকে stdoc, অ্যান্ড দেন stdoc থেকে সি ড্রাইভ থেকে জাম থেকে হচ্ছে কি stdoc ফোল্ডারে গিয়ে আপনি প্রজেক্ট ফাইল স্টার্ট করতে পারেন। সো আমি ও সেম ওয়াতে আমি যদি এখানে জাম লিখে সার্চ করি, তো আমি ডিরেক্ট এখানে জাম ফোল্ডারে আসতেছি। তো এটা থেকে আমি হচ্ছে কি এই যে stdoc, আমি এখান থেকে আমি আলাদা ডিফারেন্ট নেমে রাখছি, আপনি আলাদা নেমে রাখতে পারেন। আমি যে নেমে রাখছি জাম ফাইল। তো stdoc-এ আসলাম, আসার পরে আমি এখানে প্রজেক্ট স্টার্ট করতে পারি। সো এই জায়গায় যে ফোল্ডার লিখে আপনি প্রজেক্টটা স্টার্ট করবেন আপনার ব্রাউজারে সেই ফোল্ডারের লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম দিলে আপনার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। ওকে, সো আমি সেটাই করতেছি। আমি এইখানে দেখাচ্ছি ডিরেক্ট। ওকে, নিউ ফোল্ডার দিচ্ছি। ফোল্ডার আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড যেহেতু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বললাম যে পি দিলাম যে মাই সাইট, মাই ওয়েবসাইট বললাম বা ওয়েব, শুধু এখানে এই ফোল্ডারের নাম দিলাম যে ওয়েব। ওকে, সো আমি এটাকে হচ্ছে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করতেছি, বা আপনি আদার্স যে কোনো এডিটর ওপেন করতে পারেন। সো আমি এখানে ডিরেক্টলি আমি VS কোডে ওপেন করতেছি। সো আমি জাস্ট টার্মিনাল দিয়ে ওপেন করতেছি।
সো আপনি আপনার ফোল্ডারে আসে কোড ডট লিখে আপনি সেটাকে ওপেন করতে পারেন যদি ভিজুয়াল স্টুডিও কোড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোড স্পেস ডট দিলে আমার সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। অথবা আপনি ম্যানুয়ালি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা কীভাবে ডাউনলোড করতে হয় এই প্রসেসগুলো আমি আর এখানে দেখাবো না, অনেক ভিডিও আছে ইউটিউবে, তো সেখান থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেগুলো দেখে নিতে পারেন। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করলাম, এই যে ওয়েব ফোল্ডারটা আমার এখানে ওপেন হয়ে গেল। অ্যান্ড আপনি চাইলে আপনি এখান থেকে এই যে ফাইল থেকে আপনি ফার্স্ট হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করবেন, দেন ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটা আপনার এই যে ওপেন ফোল্ডারে দিয়ে আপনার যেই ফোল্ডারটা আপনার চুজ করার প্রয়োজন, যেমন এই যে আমি ওয়েব, ওই ডিরেক্টরিতে গিয়ে সেই ওয়েবটাকে ওপেন করবেন, সেম ওয়েতে ওপেন হয়ে যাবে। ওকে, সো ওপেন হওয়ার পর আমি ফার্স্ট হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। ওকে, এখানে HTML5 এর ডিক্লারেশনটা নিচ্ছি এবং এইচ ওয়ান টেক দিয়ে আমি এখানে জাস্ট বলতেছি যে লার্ন উইথ এবিএস। ওকে, অ্যান্ড দেন এটা যদি সেভ করি, সেভ করার পর আমি নর্মালি যদি আমরা HTML CSS আপনার তো অবশ্যই বেসিক জানতে হবে পিএইচপি জানতে গেলে, মানে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে আপনার HTML CSS এর বেসিক জানতে হবে আপনি যদি এই ফিল্ডে ওয়েব ডেভেলপার হতে চান, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার HTML CSS, দেন ব্যাক এন্ড ডেভেলপার পিএইচপি দিয়ে পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস এগুলো শিখতে পারেন, তাই না? সো এই ওয়েতে আগাতে গেলে আপনাকে বেসিক হচ্ছে HTML CSSটা জেনে আসতে হবে। ওকে, সো আমি HTML5 এর কিছু কোড লিখলাম এখানে, অ্যান্ড দেন এটাকে যদি গো লাইভে ক্লিক করি, লেটস সে সো লার্ন উইথ এবিএস এটা হচ্ছে লাইভ চলে আসলো এবং এখানে এটা হচ্ছে HTML ফাইল। ওকে, সো এখন হচ্ছে এটা তো HTML ফাইল আমরা এই ওয়েতে ওপেন করি বা রান করি, বাট আপনার যদি পিএইচপি ফাইল হয়ে থাকে, যেহেতু আমি সার্ভারে ওয়েব ফোল্ডারে নিয়ে রাখছি, তো সেক্ষেত্রে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পরিবর্তে এই ফাইলটাকে আমি হচ্ছে নাম দিচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, সো আমি এটার নেম চেঞ্জ করে এটাতে দিলাম ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, ফাইন্ড ইন্ডেক্স ডট পিএইচপি দেওয়ার পরে এই যে এখানে চলে আসলো সেম কোডগুলোই। আমার এখানে ইন্টেলিজেন্স সেট আপ করতে বলতেছে, ইতিমধ্যে সেট আপ করাই আছে, আমি ডিটেলস এগুলো কিছু বলতেছি না। সো বাট আপনি এখন এইভাবে যদি গো লাইভ করি, গো লাইভ, এইবার গো লাইভ যদি করি, সো দেখতে পাবো এই যে ডিরেক্টরি দেখতে পাচ্ছি, যেহেতু পিএইচপি তো আমরা এইভাবে রান করতে পারবো না, তাই না? সো এটাকে আপনার সার্ভারের মাধ্যমে রান করতে হবে, তো যেহেতু সার্ভারটা ইতিমধ্যে আমি স্টার্ট করে রাখছি, তাই না? আমি সার্ভারে চলে যাচ্ছি, এই যে কোথায়, এই যে, সো এখানে দেখতে পাচ্ছি রানিং অবস্থায় আছে। এখন যদি আমি এখানে লোকাল হোস্ট লিখি, শুধু আমি লিখতেছি লোকাল হোস্ট। ওকে, সো লোকাল হোস্ট লিখলাম, তো দেখতে পাচ্ছি আমার লোকাল সার্ভারটা ওপেন হয়ে গেল, তাই না? পিএইচপি মাই অ্যাডমিন দিলে আমার ডাটা পেজে চলে যাচ্ছে। বাট যদি আমার এটা অফ থাকতো, আপনি যখন কাজ করতে যাবেন আপনার এটা যদি কোনো কারণে অফ থাকে, তো এই যে অফ থাকলে কিন্তু আপনি যতই লোকাল হোস্ট লিখে সার্চ দেন, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড বা লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের নাম, এটা কিন্তু ওপেন হবে না। সো মাস্ট আপনারা এটা, যারা বিগিনার লেভেল, যারা হচ্ছে শিক্ষা শুরু করে, তারা প্রথম অবস্থায় এই ভুলটা করে রাখে যে তাদের সার্ভার রানিং নাই, বাট হচ্ছে বারবার হচ্ছে দেখতেছে ফোল্ডারের নাম দিচ্ছে, বাট তার প্রজেক্টটা আসতেছে না। তো এই ইস্যুটা অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। অবশ্যই আপনার কি সার্ভারটা অন রাখতে হবে। তো স্টার্ট অল দিলাম, আমি এই সার্ভারগুলো অন রাখলাম, অ্যান্ড রাখার পরে এবার যদি আমি লিখি লোকাল হোস্ট, একটু সময় নিচ্ছে, কয়েক সেকেন্ড সময় নেই, এটা এই যে স্টার্ট হতে। ওকে, সো এবার রানিং হয়ে গেল, দেন এবার যদি আমি এখানে লোকাল হোস্ট লিখে সার্চ দিয়ে চলে আসলো। এখন আমি বলেছিলাম যে আপনার ইয়ে আপনার এসটিডক ফোল্ডারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ এসটিডকে আসে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, তো সেই ফোল্ডারের নাম লিখে সার্চ করলে আপনার ওয়েব পেজটা চলে আসবে, তাই না? লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম। সো আমার এখানে আমার ফোল্ডারের নাম তাহলে লিখতেছি এবার লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম কি ছিল, ওয়েব। সার্চ দিলাম, এই যে লার্ন উইথ এবিএস চলে আসলো। সো এটা ছিল আমার এডিটর, তো এখানে লার্ন উইথ এবিএস অ্যান্ড দেন এখানে বলতেছি সাপোজ শাকিল, সেভ দিচ্ছি, তো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাকে রিলোড দিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? সো আমি চাইলে রিলোড না দিয়েও আমরা এই পিএইচপি সার্ভারটাকে সেট আপ করতে পারি, এবং সেট আপ করে আমি অটোমেটিক কি জাস্ট শুধু কোড লিখবো, অটোমেটিক সেখানে এই কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে, সেটাও করতে পারি আমি। তো এটার জন্য দুটো এক্সটেনশন আপনার লাগবে। আপনার এই যে ভিএস কোডে আসে, আপনার হচ্ছে লাইভ সার্ভার এক্সটেনশন তো লাগতেছেই, অর্থাৎ আমরা এই যে HTML কোডকে রান করার জন্য যে লাইভ সার্ভার নিয়ে রাখতেছি, একই সাথে আপনার পিএইচপি সার্ভারটাও লাগবে। পিএইচপি
সার্ভার লিখে সার্চ দিচ্ছি, তো এই যে পিএইচপি সার্ভার দুটোই যদি ইনস্টল করে রাখেন, দেন ইনস্টল করার পর আপনার এই যে এডিটরে, সরি, আপনার ব্রাউজারে আরও একটি এক্সটেনশন ডাউনলোড করে রাখতে হবে। তো সেই এক্সটেনশনটা হচ্ছে লাইভ সার্ভার। হ্যাঁ, আমি যদি লিখি লাইভ সার্ভার ওয়েব এক্সটেনশন, তো এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে আপনি দুটো ওতে কাজ করবেন। একটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এই জায়গা থেকে আপনি দিবেন হচ্ছে পিএইচপি সার্ভার, এটা দিলেন। তো পিএইচপি সার্ভারটা দেখতে পাবো আমি লোকাল হোস্ট স্ল্যাশ, আরেকটা ফাইল ওপেন হয়ে গেছে, আরেকটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। সো আমি লোকাল হোস্ট স্ল্যাশ কি এবার দিচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপি, এইভাবে আসতেছে তাই না? সো আপনার এই দুটা এটা পাথ মনে রাখতে হবে যে লোকাল হোস্ট স্ল্যাশ 3000 পোর্ট। সেম ওয়েতে আপনি যে এই জায়গায় যদি গোলাইভে ক্লিক করেন, তো এটাতে যে পাথটা ওপেন হচ্ছে, যে পোর্ট নাম্বারটা ওপেন হচ্ছে, সাপোজ লেটসে আমার এখানে সেটা ওপেন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কি 5500, 5500, ওকে। সো এটাকে আপনার হচ্ছে এটাতে ক্লিক দিয়ে আপনি এই যে এখানে অ্যাকচুয়াল সার্ভারেরটা লোকাল 3000 যেটা এবং লাইভ সার্ভার অ্যাড্রেস সেটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দিলে এবার যে আমাদের বেনিফিটটা হবে, এবার যে আমাদের সুবিধাটা হবে, সো এবার যদি আমি কোনো কিছু সেভ, সাপোজ এখানে কিছু লিখলাম, লেটস সে উই আর অ্যাডিং সামথিং হিয়ার অ্যান্ড দেন এটাকে আমি আবার ওপেন করব দেখি, অ্যান্ড ওকে, অ্যান্ড দেন এবার যদি আবার এটাকে ওপেন করি, সেভ করি, অ্যান্ড দেন এবার পোর্টটা একটু অফ করি ফার্স্ট, অ্যান্ড দেন গো লাইভে দিচ্ছি। ওকে, ওকে, দেন এবার যদি আমি দেখি একটু, লেটস সে জাস্ট ওয়েট, এটাকে আমি সার্ভারটা ফার্স্ট আগে অফ করে নিচ্ছি এখান থেকে, স্টপ সার্ভারটাকে স্টপ করলাম। সো আমি হচ্ছে এটাকে গো লাইভ দিয়ে রাখলাম, এবং একই সাথে হচ্ছে আমি এটাকে বললাম পিএইচপি সার্ভার প্রজেক্ট, এটাকেও স্টার্ট করলাম। সো এবার যদি আমি লেটস সে কোনো কিছু সেভ করি, লাইভকে দেখতে পাবো আমি? নো, স্টিল নাও হচ্ছে না, জাস্ট আ সেকেন্ড। ও শিওর, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, লোকাল স্ল্যাশ 3000 না? হুম, আরেকটা পি নিচ্ছি এখানে, সেভ করতেছি। পিএসপি একটা কোড লিখি আমি, পিএসপি ইকো টেস্টিং লিখলাম, পিএসপিটাকে ক্লোজ করলাম, অ্যান্ড এখানে হচ্ছে সেমিকোলন দিয়ে রাখলাম, সেভ দিচ্ছি। হ্যাঁ, আই এম সরি, লাইভটা আসতেছে না তাই না? লাইভ কাজ করতেছে না। আমি এটাকে ক্লোজ করে আবার নতুন করে ওপেন করতেছি। লেটস সে আমি এটাকে আবার নতুন করে ওপেন করব, ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা। ওকে, ভিএস কোড এডিটরটা নতুন করে ওপেন করলাম। কোন ফোল্ডারে কাজ করতেছি আমি? আমি এই মুহূর্তে কাজ করতেছি আমার ওপেনে যাচ্ছি, এই যে ওয়েব, এই যে ফোল্ডারটাকে ওপেন করতেছি আবার। ওকে, এটা আসলাম। তো এটা আমি দুই দিকে রাখি, এক পাশে হচ্ছে আমার এডিটর, আর এক পাশে হচ্ছে আমার ব্রাউজারটা রাখি তাই না? তো সেক্ষেত্রে সেটা বেটার হয়। এটা একটু ছোট করতেছি। সো আমার এই পাশে আমি চাচ্ছি আউটপুট দেখতে, আর এই পাশে যাচ্ছি কোড লিখতে, দুদিকে রাখলাম। ওকে, ওকে, দুই দিকে রাখি আমি। লেটস সে একটু নিচে নামিয়ে দিচ্ছি এটা, এটাকে অফ করে দিচ্ছি এদিকে। ওকে, ফাইন। এই পাশে হচ্ছে আমার কোডের আউটপুটটা আসবে, আর যা যা লিখবো সেখানে দেখতে পাবো আমি, কনসোল। ওকে, ফাইন, পারফেক্টলি ফাইন। ওকে, ওকে, দেন এবার হচ্ছে আমি এটা দিচ্ছি, সেভ করতেছি, পিএসপি সার্ভার তে আসলাম, and then let's add something and save, হচ্ছে না, go live, ইয়া, ডাউনলোড হয়ে যাচ্ছে তাই না? আবার লিখি, সেভ দিচ্ছি, আচ্ছা এবার আসতেছে। ওকে, সো আমি এখানে ডিরেক্ট আউটপুট দেখতে পাবো, আমি এক পাশে লিখতেছি আর এক পাশে হচ্ছে আউটপুট দেখতে পারবো। ওকে, দ্যাটস ফাইন, অ্যান্ড লেটস গেট স্টার্ট লার্নিং। এগুলো তো সেট আপ করলাম, সেট আপ করার পরে এখন আমাদের পিএইচপি শেখা স্টার্ট করতে হবে। সো মূলত পিএইচপি আমরা হচ্ছে আমাদের এইচটিএমএল এর মধ্যে লিখি। আমি এইচটিএমএল ফাইল, যেই বা এইচটিএমএল এ যে কোডগুলো লিখি, সেই কোডের মাঝখানেই আমরা হচ্ছে পিএইচপি করি, বা পিএইচপি আলাদা ফাইলে লিখেও কাজ করতে পারি।
সো আপাতত আমি হচ্ছে এই যে ইন্ডেক্স ডট পিএসপির ভিতরে এইচটিএমএল এবং পিএসপি একসাথে লিখতেছি এবং একসাথে শিখবো লেটসে। ওকে, বাট আপনি এগুলো নাও রাখতে পারেন, নো প্রবলেম। সো ফার্স্ট অফ অল লেটস ট্রাই টু লার্ন অ্যাকচুয়ালি হাউ উই উইল রাইট পিএসপি কোড। হ্যাঁ, আমরা পিএসপি কোড কীভাবে লিখবো বা পিএসপি সিনটেক্সগুলো কী এগুলো একটু দেখি আমরা। সো পিএসপি কোড লেখার জন্য আপনাকে একটা ছোট্ট একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট হচ্ছে কি, সো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে লেটস সে এখানে ইউজ করব হচ্ছে গ্রেটার দ্যান অ্যান্ড এক্সক্লামেটরি সাইন দিয়ে এখানে লিখবো আমরা পিএসপি অ্যান্ড দেন এটা আবার এক্সক্লামেটরি সাইন দেব, যে এই যে এটাই হচ্ছে আমার পিএসপি। তো এর ভিতরে আমি এখন আমার যাবতীয় পিএসপি কোডগুলো লিখতে পারি। ওকে, রাইট। সো এখানে আমি হচ্ছে যাবতীয় কোডগুলো লিখতে পারি। সো আবার বলতেছি, আমি এখানে লেস দ্যান এক্সক্লামেটরি সাইন পিএসপি অ্যান্ড দেন এক্সক্লামেটরি সাইন গ্রেটার দেন। তো এর মাঝখানে আমি আমি এটার ভিতরে এইভাবে আমি আনলিমিটেড আমার পিএসপি কোড লিখতে পারি। সো ফার্স্ট আমার হচ্ছে সিম্বলটা হচ্ছে এরকম, আমাকে এইভাবে দিতে হবে। ওকে, অ্যান্ড এর ভিতরে আমরা হচ্ছে পিএসপির কোডগুলো লিখবো ওয়ান বাই ওয়ান। লেটস সে আমি জাস্ট এখানে বললাম ইকো, পিএসপিতে কোনো কিছু প্রিন্ট করার জন্য, মানে কোনো কিছু শো করার জন্য আমরা ইকো বা প্রিন্ট লিখি। সো আমি এখানে লিখলাম ইকো মাই পিএসপি জার্নি, লিখলাম, সেভ দিলাম, সেভ। ডান পাশে দেখতে পাচ্ছি মাই পিএসপি জার্নি চলে আসছে, তাই না? একটু জুম করে রাখি এটা যাতে একটু বড় দেখতে পারি। ওকে, সো এই পাশে দেখতে পাচ্ছি মাই পিএসপি জার্নি, অর্থাৎ আমি এখানে ইকো লিখলে এটা কি প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে আমার ব্রাউজারে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড পিএসপি কোডগুলো দেখতে পাচ্ছি। সো লেটস সে আমরা একটু মুভ করি আমাদের স্লাইডে। ওকে, স্লাইড শোতে যাচ্ছি, নেক্সট পার্টে যাচ্ছি। ওকে, সো বর্তমানে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ওয়েবসাইট স্টিল নাও, অনেকে বলে রাখে যে পিএসপি খাওয়া নাই আর পিএসপি প্রোগ্রামিং শিখে কোনো লাভ নাই। বাট বাট দ্য অ্যাকচুয়াল থিং, দ্য রিয়েল থিং ইজ ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ওয়েবসাইট স্টিল নাও হচ্ছে পিএসপির ওপর ডিপেন্ডেন্ট। লাইক একটা পপুলার এক্সাম্পল দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের নাম তো আপনারা সবাই শুনছেন। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে আমরা পিএসপি দিয়ে তৈরি করি। ওকে, মোস্ট পপুলার একটা সিএমএস, তাই না? একই সাথে একটা মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্কও আছে, সেটা হচ্ছে কি লারাভেল। ওকে, ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, যেমন পাইথনের জন্য জ্যাঙ্গো। সো একই রকম আমরা যদি পিএসপির জন্য হচ্ছে কি লারাভেল ফ্রেমওয়ার্ক। তো লারাভেলও কিন্তু বর্তমানে হিউজ লেভেলের ডিমান্ড লারাভেলের, তাই না? সো আপনি পিএসপি শেখার পরে আপনি কিন্তু লারাভেল স্টার্ট করতে পারেন। লারাভেল দিয়ে আপনি প্রজেক্ট ইজিলি হরহামেশাই, মানে অল্প কোড লিখে ফ্রেমওয়ার্কের মধ্যে তো আমরা অল্প কোড লিখে কি বড় বড় প্রজেক্ট করে ফেলতে পারি। আর এই পিএসপি আপনি র কোড দিয়েও প্রজেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে কি আমার হচ্ছে আমার সব ফাংশনালিটিগুলো নিজে নিজে লিখতে হবে ওয়ান বাই ওয়ান, রাইট? ওকে, সো অবশ্যই বেনিফিট আছে, অনেক পপুলার স্টিল নাও। আপনি যদি পিএসপি শিখেন, আপনার পিএসপি শেখার জার্নি কখনো বৃথা যাবে না, পিএসপি শেখাটা পপুলার অনেক। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে পিএসপি ফান্ডামেন্টাল লিখব, সেকশন 1। এই সেকশনে আমরা এখন পিএসপি ফান্ডামেন্টাল দেখব। তো এখানে পিএসপি সিনট্যাক্স গুলো দেখবো, কিভাবে পিএসপি ব্লকটা কাজ করে। ইতিমধ্যে তো আমি দেখাইলাম পিএসপি ব্লক, তাই না? তো এই যে এখানে কি করতে পারি, আমি এই যে এখানে পিএসপি আমি কি আমি এখানে লেস দ্যান এক্সক্লামেটরি সাইন বা কোশ্চেন মার্ক পিএসপি লিখে আমি হচ্ছে কি কোশ্চেন মার্ক হচ্ছে কি গ্রেটার দ্যান লিখলাম। সো এটা লিখলে কি হয়ে গেল আমার, এটা হচ্ছে আমার এটার ভিতরে পিএসপি একটা ব্লক ক্রিয়েট হয়ে গেল। এই ব্লকের মধ্যে আমি চাইলে আমার পিএসপি কোডগুলো লিখতে পারি এখন, তাই না? এটাই বলছে এখানে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ভ্যারিয়েবল শিখব। ওকে, সো লেটস স্টার্ট ভ্যারিয়েবল ইন পিএসপি। তো ফার্স্ট অফ অল আপনি চাইলে এই যে কমেন্টটাকে দেখাচ্ছি, কমেন্ট মানে কি, কোনো কিছু হচ্ছে আমি কমেন্ট আউট করে রাখবো, যেটা আমার কোড এক্সিকিউট, মানে আমার কম্পাইলার সেটাকে এক্সিকিউট করবে না, সেটা আমি ওয়েবসাইটে বা কোথাও দেখতে পাবো না, সেটাই হচ্ছে কি কম্পাইলার। সো কম্পাইলার হচ্ছে ডেভেলপারের বোঝার জন্য, বা তার কোডটা অন্য কেউ যদি বুঝতে চায় সেক্ষেত্রে সেখানে অ্যাকচুয়ালি কী কাজ করে রাখছে সেটা এখানে আমরা বুঝতে পারি। এবং একই আপনি যদি সাপোজ একটা বড় একটা কাজ করে রাখছেন, সেটা কী কাজ করে রাখছেন, তো আপনি সেটা কমেন্টের মাধ্যমে লিখে রাখলেন, যাতে ইন ফিউচারে আপনি যদি ভুলে যান এই কমেন্ট দেখে বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি সেখানে কী করছেন, তাই না? সো আপনি এই পিএসপিতে আমরা বেশ কয়েকভাবে কমেন্ট দিতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা হ্যাশ সাইন দিয়ে বললাম দিস ইজ কমেন্ট, সো এটা কিন্তু কমেন্ট অবস্থায় আছে।
আবার চাইলে আমি ডাবল স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বলতে পারি দিস ইজ কমেন্ট। এবং মাল্টি লাইন কমেন্ট, একসাথে অনেকগুলো লাইনের যদি কমেন্ট করতে চাই তো এইভাবে অনেকগুলো লাইন মনে করে লিখলাম। তো এটার আগে হচ্ছে কি এই যে স্ল্যাশ স্টার এবং স্ল্যাশ স্টার বলবো, এবং নিচে আসে বলবো যতটুকু পর্যন্ত মাল্টি লাইন কমন করে রাখতে চাই তার আগে বলবো স্টার স্ল্যাশ। সো স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে আমরা কি করতে পারি, এগুলো কমেন্ট আউট করে রাখতে পারি। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, অথবা মাল্টি লাইন কমেন্ট, একসাথে অনেকগুলো লাইনের কমেন্ট লিখতে পারি। ওকে ফাইন। সো এখন ফার্স্ট আমরা কি শিখবো, ভেরিয়েবল। বাট এই যে হ্যাশটা তেমন একটা ডেভেলপার প্রেফারেবল না, সবাই ইউজ করে না, সবাই হচ্ছে এই যে ডাবল স্ল্যাশ এবং হচ্ছে কি স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ এটাই বেশি ইউজ করে। হ্যাশও ইউজ করা হয় বাট এটা সচরাচর আমরা কম ইউজ করি। সো আমি এখানে বললাম যে ভ্যারিয়েবল। তো আমরা এই মুহূর্তে কি শিখবো, ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কি, আমরা কি সবাই জানি যে ভ্যারিয়েবল হচ্ছে কি একটা, ভ্যারিয়েবল হচ্ছে কি একটা স্পেস বা জায়গা আমার ক্রিয়েট করবে যেখানে আমি কোনো ভ্যালু কি স্টোর করে রাখতে পারবো। সেটা হতে পারে ইন্টিজার, ফ্লোয়েট, ডাবল, যে কোনো টাইপের। ইন্টিজার বলতে 1 2 3 4, ফ্লোয়েট বা নাম্বার, ডাবল টাইপের বলতে কি মানে 10.20, 10.30, মানে দশমিকের পরে যে ভ্যালুগুলো, মানে দশমিক সহকারে যে সংখ্যাটা, তো সেটাকে বলতেছি আমরা ফ্লোয়েট। ওকে। অ্যান্ড দেন স্ট্রিং আছে। স্ট্রিং হচ্ছে কি যে আপনার নাম, ABCD XYZ, এগুলো হচ্ছে কি আমরা স্ট্রিং এর ভিতর লিখতে পারি। তারপর বুলিয়ান টাইপের ভেরিয়েবল আছে, নাল টাইপের ভেরিয়েবল আছে, অ্যারে টাইপের ভেরিয়েবল আছে। ওকে। সো আমরা ফার্স্ট অফ অল দেখি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করতে হয়, ভেরিয়েবল আইডেন্টিফিকেশন করতে হয়, ভেরিয়েবল কিভাবে কি কাজ করে। সো এই জন্য আমাকে ডলার সাইন দিয়ে, আপনি একটা ডলার সাইন দেবেন, ডলার সাইন পরে যে নামটাই দিবেন, বললাম এখানে মাই নেম, আমি লোয়ার কেসে লিখতেছি মাই নেম। সো এই যে মাই নেম লিখলাম, তো এটা কি একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এবং আমি চাইলে ভেরিয়েবলটা শুধু ডিক্লেয়ার করে রাখতে পারি, ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার হয়ে গেল, বা সাথে সাথে আমি ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। বললাম যে আমি এখানে এবিএস শাকিল। ওকে। এবং হচ্ছে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, পিএসপিতে সবচেয়ে বেশি আপনারা এই যে ঝামেলাটায় পড়বেন সেটা হচ্ছে কি যে একটা স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন ইউজ করতে হয়। এটা সবসময় খেয়াল রাখবেন। প্রতিটা লাইন ধরেন একটা করে স্টেটমেন্ট, যে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্টেটমেন্ট, ইকো করতেছি এটা একটা স্টেটমেন্ট, আবার লুপে গেলে সেটা আবার কি যে একটা ফুল ব্লকটা হচ্ছে কি একটা স্টেটমেন্ট, এবং লুপের ভিতরেও আবার একাধিক কি থাকবে, স্টেটমেন্ট থাকবে। সো এই বা ফাংশনের ভিতরেও একাধিক কি থাকবে, স্টেটমেন্ট থাকবে। সো এই প্রতিটা স্টেটমেন্টের শেষে আপনাকে পিএসপিতে সেমিকোলন দিতে হয়। ওকে। সো আমি এখানে সেমিকোলন দিলাম, দেখুন আমার ইরোটা চলে গেল। এখানে সেমিকোলন দিলাম, ইরোটা চলে গেল। সেভ করি। এখন স্টিল না আমি দেখতে পাচ্ছি মাই পিএসপি জার্নি এই আউটপুটটা দেখাচ্ছে, তাই না? সো আমি চাচ্ছি যে আমি এই যে নামটা আছে এই নামটা আমি এখানে প্রিন্ট করব বা ইকো করব বা শো করব। তো পিএসপিতে আপনি প্রিন্টও লিখতে পারেন, ইকোও লিখতে পারেন। ওকে। আমি এখানে বলতে পারি প্রিন্ট, বললাম যে ডলার সাইন মাই নেম, এবং হচ্ছে সেভ করি। তো দেখতে পাচ্ছি যে এবিএস সাইকেল নিচে দেখতে পাচ্ছি, এর পাশে দেখতে পাচ্ছি। ওকে। অথবা আমি ইকো করতে পারি, ইকো, ইকো এই যে এবিএস সাইকেল স্টিল সেম দেখাচ্ছে, বাট পিএসপিতে মানে প্রিন্টটা একটু মানে লোড একটু বেশি নেয়, লোডিং একটু মানে বেশি, এবং রিটার্ন টাইপে শেষে ওয়ান আপনার অটোমেটিক অ্যাড করে দেয়। সো আমরা প্রিন্টের কনসেপ্ট একদম বাদ দেন, আমরা হচ্ছে কি আমরা ইকো শিখবো। ধরেন আমরা কি শিখবো, ইকো দিয়ে কাজ করব। ওকে ফাইন। অ্যান্ড দেন নাও লেটস হোয়াট উইল লার্ন নাও। ওকে, কি দেখি এরপরে। ওকে, লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ আমরা পরে দেখবো একটু। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি এই যে ভ্যারিয়েবলটা এবং ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতেছি কীভাবে এটা ডিটেলস একটু দেখি। আমরা চাইলে এই যে পিএসপির ভিতরে আমরা চাইলে HTML এর কোড লিখতে পারি, আবার HTML এর ভিতরেও পিএসপি কোড লিখতে পারি, এবং কি আমরা চাইলে জোড়া লাগাইতে পারি একটার সাথে আরেকটা, মানে কনকেটেনেশন কীভাবে করতে হয় সেটা একটু দেখি। সো আমি এখানে চাচ্ছি যে আমার এইভাবে শো করাবে যে মাই নেম ইজ, মানে একটা ইকোতেই বললাম যে মাই নেম ইজ। তো আমি এখানে ডট দিয়ে আমাদের কনকেট করতে হয় পিএসপিতে, এখানে বললাম মাই নেম। ওকে, এটা কেটে নিচ্ছি। সো এটার পাশে দেখতে পাচ্ছি যে মাই নেম ইস, এবার এবিএস সাইকেল আসতেছে, এবং আমি বললাম এটা না দিয়ে আমি বললাম যে এখানে ডলার সাইন এফ নেম মানে ফার্স্ট নেম ইকুয়াল টু এবিএস, অ্যান্ড বললাম যে এল নেম ইকুয়াল টু সাইকেল। ওকে। তো এটা দিয়ে এখন যদি বললাম যে মাই ফার্স্ট নেম ইজ ডট দিলাম, মানে কনকেট করলাম। সো এবার কিন্তু সেভ করে ইরোর দেখাচ্ছে, তাই না, যে আনডিফাইন্ড ভেরিয়েবলটা পাই নাই। কেন পাই নাই? মাই নেম নামে তো কোনো আমার এখানে ভেরিয়েবল নেই, তাই না? ওকে। সো আমি এখানে বললাম যে মাই ফার্স্ট নেম ইজ, এইবার বলতেছি যে এফ নেম, দেন আবার ডট দিচ্ছি, ডট দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে এখানে বলতেছি যে লাস্ট নেম ইজ, এবং আবার এখানে ডট দিয়ে আমি আবার বললাম যে ডলার সাইন এল নেম,
ওকে, মানে এই ডলার সাইন দিয়ে আবার ভ্যালুগুলোকে শো করতেছি। তো চলে আসলো মাই ফার্স্ট নেম ইজ ABS, এটার পরে কোনো স্পেস নাই, কারণ কি আমি এখানে এটাকে একটা স্পেস দিয়ে দিই। ওকে, মাই ফার্স্ট নেম ইজ ABS অ্যান্ড লাস্ট নেম ইজ শাকিল। ওকে, ফাইন। আপনি এইভাবে চাইলে যে ডট দিয়ে 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 কনকেট করতে পারেন, অথবা আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আমি বললাম যে ইকো, সেম আবার লিখতেছি, মাই ফার্স্ট নেম ইজ, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস বলা হয় প্রোগ্রামিং এটাকে, কার্লি ব্রেক দিলাম, দেওয়ার পরে বললাম ডলার সাইন, সেম ভাবে বললাম এফ নেম অ্যান্ড লাস্ট নেম ইজ, আবার বললাম সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস দিয়ে বললাম যে কি এখানে এল নেম। সো আমি এইভাবে হচ্ছে কি করতে পারি, আমার ফার্স্ট নেম যে ভ্যারিয়েবলগুলোকে শো করতে পারি। এই যে মাই ফার্স্ট নেম ইজ ABS অ্যান্ড লাস্ট নেম ইজ কি শাকিল চলে আসলো। সো আপনি এই দুই ওয়েতে আপনি কি এগুলো কনকেট করতে পারেন, দ্যাটস ফাইন। ওকে, আপনি চাইলে আবার এটার ভিতরে HTML এর কোডও কিন্তু লিখতে পারেন, যে কোনো HTML এর কোড লিখবেন কাজ করবে ইকোর মধ্যে। এই ওয়ান ট্যাগটাকে স্টার্ট করলাম অ্যান্ড দেন এই জায়গায় হচ্ছে এই ওয়ান ট্যাগটাকে ক্লোজ করলাম, সেভ দেই অ্যান্ড দেন দেখতে পাবো যে মাই ফার্স্ট নেম ইজ, এই যে ক্লোজ করে নেই এখনো, তাই না? এই যে দেখতে পাচ্ছি মাই ফার্স্ট নেম ইজ ABS, মানে এই পর্যন্ত আমার এই যে হেডিং ট্যাগটাকে পেয়ে গেছে। আমার পরেরটা আমি চাইলে এখানে স্টাইলও লিখতে পারি, দেখেন আপনি PHP-র ভিতর সবই করতে পারেন। বললাম এখানে কালার, সরি মেবি সিঙ্গেল কোড দিতে হবে, ডাবল কোড যেহেতু ভিতরে দিয়ে দিছি, বাইরে দিলাম, উম, বাইরে দিছি এবং ভিতরে দিলাম সিঙ্গেল কোড, বললাম যে কালার অ্যান্ড দেন বললাম যে রেড, সেভ করি। এই যে দেখেন কালার রেড হয়ে গেছে। তো আমি চাইলে আমার PHP-র ভিতরে আমি কি HTML CSS সবই লিখতে পারি, সব কিছুই এক্সিকিউট হবে। ওকে, দ্যাটস ফাইন, এটা আমাদের গোল না, বাট এটা আপনার পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন যদি চান। ওকে, দেখে রাখেন। ওকে, এখন শিখি আমরা কি কি টাইপের ভ্যারিয়েবল আছে। আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আমাদের আছে কি ভ্যারিয়েবল টাইপ, সাপোজ এখানে আছে আমাদের স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, তো দেখলাম। অ্যান্ড দেন এখানে কি আছে, ইন্টিজার টাইপের আছে, ফ্লোয়েট টাইপের আছে, ফ্লোয়েট বা ডাবলস যেটাকে বলা হচ্ছে, তারপরে অ্যারে টাইপের ভ্যারিয়েবল আছে, তারপর হচ্ছে BWLEN বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল আছে, নাল ভ্যারিয়েবল আছে। ওকে, সো আমি ওটাকে কমেন্ট করে রাখি, সিলেক্ট করে কমেন্ট করলাম সিঙ্গেল লাইন বা মাল্টি লাইন। ওকে, সো এখানে ভ্যারিয়েবলের টাইপগুলো একটা একটা করে দেখবো আমরা। সো স্ট্রিং টাইপের একটু আগে দেখলাম যে আমি যে নেমগুলো ডিফাইন করলাম, এটা কি নেমগুলো যে ডিফাইন করতেছি এটা আমার কিন্তু একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। তো এইভাবেই আমি বললাম যে মাই, বা বললাম COUNTRY কান্ট্রি ইকুয়াল টু বললাম BANGLA বাংলাদেশ। ওকে, সো এটা হচ্ছে কি যে স্ট্রিং বা এই যে ডাবল কোটেশন দিয়ে বা সিঙ্গেল কোটেশন দিয়ে যদি কোনো কিছু দেই, তো সেটা হয়ে যায় আমার কি স্ট্রিং টাইপের। আপনি যদি এখানে 1 2 3 লেখেন, বাট তার মধ্যে কি ডাবল কোটেশন দিয়ে সেটা লেখেন, সেটা কিন্তু আর নাম্বার থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে কি স্ট্রিং হয়ে যাচ্ছে। আমি 10 লিখলাম, বাট যেহেতু আমি ডাবল কোটেশন দিয়ে লিখছি, এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে, এটা আর কি আমার নাম্বার নাই। নাম্বার লেখার জন্য আপনি যে এখানে এই যে কোনো স্ট্রিং না, ডিরেক্ট হচ্ছে কি কোনো কোটেশন না দিয়ে ডিরেক্ট লিখলে সেটা হয়ে যাচ্ছে কি আমার নাম্বার। ওকে, সো আমি এখানে সাপোজ দিলাম যে BANGLA, সবগুলো লিখি একটা একটা করে। বললাম যে কোড বললাম, সাপোজ কান্ট্রি কোড দিলাম, সাপোজ 880। ওকে, কলম দিলাম, তারপর বললাম ইন্টিজার লিখলাম না, এবার ফ্লুয়েড টাইপের লিখি যে ডলার সাইন হচ্ছে পজিশন, সাপোজ বললাম যে পজিশন তো এইভাবে তো টেন হবে না, দিলাম যে ভ্যালু বললাম, মূল্য বললাম যে 10.99 সামথিং একটা বললাম আর কি। ওকে, মানে টাইপগুলো দেখাচ্ছি আমি। ফ্লোয়েট দেখলাম, তো অ্যারে, অ্যারে বলতে একসাথে কি অনেকগুলো লিস্ট আমরা রাখতে পারি। তো ডলার সাইন বললাম যে ARR, যে কোনো নাম দিতে পারি, এখানে বললাম অ্যারে, অ্যান্ড অ্যারে দিয়ে দিয়ে এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। বললাম যে কি আমি এখানে অ্যারের ভিতর যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি, দিলাম যে ABS কমা, এই যে আপনি কমা দিয়ে দিয়ে আপনি চাইলে এখানে নাম্বার দিতে পারেন, এখানে কি দশমিক পয়েন্ট ভ্যালু দিতে পারেন, সব কিছু দিতে পারেন এর মধ্যে। ওকে, আর একটা আছে নাল, বললাম যে নাই, মানে কিছুই নাই, আপনি এই যে NULL নাল বলে রাখতে পারেন। নাল বলতে কি, নালের একটা হিস্টোরি আছে, সো আপাতত জেনে রাখেন নাল, যে একটা কথা কোনো কিছুই নাই মানে কি নাল, আবার নাল শুধু নাল সেটাও কি নাল। ওকে, আপাতত দেখে রাখেন এটা নাল। আর বুলিয়ান বলতে বোঝাচ্ছে এগ্রি, অ্যান্ড বললাম এখানে ট্রু, ইয়াস রাজি কি না ট্রু বললাম। এখন আপনি যে এই যে বিভিন্ন টাইপের আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, অবজেক্ট টাইপের ভ্যারিয়েবল আছে, এটা আমরা দেখতেছি না এখানে এই লেসনে।
ওকে, আপনি ডিটেলসে আমরা যখন অ্যাডভান্সে যাব সেগুলো দেখব। বাট এই যে বিভিন্ন টাইপের কি ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এখন এই ভ্যারিয়েবলগুলোকে আমি একটু চেক করি। আমি ভারডাম দিয়ে দেখতে পারি বা বিভিন্নভাবে দেখতে পারি। তো আমি ভারডাম করে একটা একটা করে দেখব। ডলার সাইন বললাম কান্ট্রি, সেমিকোলন দিলাম। এই যে ভ্যালুটা কিন্তু আমি কিন্তু এখানে ভ্যালুটা লিখি নাই, এটা কিন্তু এই যে ব্রাউজার বা এডিটর সাজেশনে চলে আসছে। সো এটা আবার ভ্যালু কোলন লিখে এটা লিখতে যায় না। সেভ করি। সো দেখতে পাচ্ছি যে স্ট্রিং বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে স্ট্রিং টাইপের, মানে যে স্ট্রিং টাইপের ভ্যালু কান্ট্রিটা। সো একই রকম করে একটা একটা করে চেঞ্জ করতেছি, আপনারা দেখতে থাকেন। বললাম যে কোড, কোড যে ভেরিয়েবল ডলার সাইন কোড, মানে যে কোডটা কোন টাইপের এটা বলতেছে দেখেন, এই যে ইন্টিজার টাইপের, এর মধ্যে 880 আছে। এরপরে দিলাম হচ্ছে ভ্যালু, ভ্যালুটা কোন টাইপের, ভ্যালু দেখেন এই যে ফ্লুয়েট, ডান পাশে দেখেন ফ্লুয়েট লেখাটা চলে আসছে। বললাম যে এ ডবল আর, অ্যারে কোন টাইপের, এটা বলতেছে দেখেন এই যে অ্যারে টাইপের। আর নাই বললাম, নাই বলতে কি হচ্ছে নাল, মানে যে ভ্যালুটা স্টোর করে রাখছি সেটাই। AGR এগ্রি, এগ্রি কি আসলো, এই যে বুলিয়ান ট্রু ফলস। তো এই টাইপের ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি এবং ইউজ করতে পারি। ওকে, এখন আমি চাইলে এগুলোকে আলাদাভাবে চেক করতে পারি। হ্যাঁ, ওকে, কীভাবে চেক করব? আমরা জানি যে কি, যদি ট্রু হয় মানে যদি ঠিক হয় তাহলে কি ট্রু রিটার্ন করে, আর না ফলস হলে কি মানে ভুল হলে মিথ্যা রিটার্ন করে বা ফলস রিটার্ন করে। তো আমি এখানে বললাম ইজ আইএনটি, এভাবে চেক করতে পারি। ইজ আইএনটি এটা কি ইন্টিজার, কোনটা, ডলার আন্ডারস্কোর কোড, কোডটা কি আমার ইন্টিজার, তো দেখতে পাবো বুলিয়ান ট্রু। এটাকে যদি বলি আমার হচ্ছে ইজ আইএনটি, আমার কি ওকে, আমার হচ্ছে এবার চেক করতেছি, লেটস সে বললাম যে কি ভ্যালু, ভ্যালু কি ইন্টিজার, ডাবল, আচ্ছা মিসিং আছে। তো ভ্যালু বলতেছে ফলস, না ভ্যালু কিন্তু ইন্টিজার না। তো এইভাবে চেক করতে পারি ইজ আইএনটি, যেটা ইন্টিজার হবে, ইন্টিজার হলে ইন্টিজার যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর ইন্টিজার না হলে কি ফলস রিটার্ন করবে। তো এইভাবে সবগুলো চেক করতে পারি। ইজ আইএনটি, ইজ আইএনটি দিয়ে ইন্টিজার টাইপের কিনা চেক করতে পারি। ইজ ফ্লুয়েট, ফ্লুয়েট দিলে ফ্লুয়েট টাইপের কিনা দেখতেছে ফ্লুয়েট ট্রু, মানে আমাদের এটা ফ্লুয়েট টাইপের, ভ্যালুটা কোন টাইপের, ফ্লুয়েট টাইপের আছে। তো এইভাবে চেক করতে পারি। ইজ বুল, BOOL, বুল মানে হচ্ছে কি বুলিয়ান, এটাকে বুলিয়ান টাইপের, দেখতে পাচ্ছি ফলস। কারণ কি ভ্যালু কি, ভ্যালু কি বুলিয়ান টাইপে আছে, ভ্যালু তো আমার বুলিয়ান টাইপে নাই, এটা আছে ফ্লোয়েট টাইপে দশমিক দিয়ে, তাই না? এখন যেটা যদি চেক করতে চাই যে ইজ বুলিয়ান, অর্থাৎ আমার যে AGR এগ্রি, এটা কি বুলিয়ান টাইপের, সেভ করে দেখতে পাচ্ছি ট্রু, যে এটা হচ্ছে কি বুলিয়ান টাইপের। তো এইভাবে আমরা চেক করতে পারি, টাইপ কাস্টিং করতে পারি যে অ্যাকচুয়ালি সেই ভ্যালুটা আমার কোন টাইপের। এটা আমাদের ফর্ম হ্যান্ডলিং এর ক্ষেত্রে বা এই যে ডাটা নিয়ে ডাটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে বা হ্যান্ডলিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে লাগবে আমাদের। ওকে, সো এইগুলো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে পারি। ওকে, একটু পরে আমরা আলোচনা করতেছি কোনটা এই গ্লোবাল ভেরিয়েবল, কোনটা লোকাল ভেরিয়েবল, এটা একটু দেখবো। সো আমরা সচরাচর এই যে আমি যেই ডলার সাইন দিয়ে ভেরিয়েবলগুলোর যেটা লিখি সেটা বলতেছি কি আমার লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। লেটস সে কনস্ট্যান্ট কি সেটা দেখার আগে সাপোজ কান্ট্রি এখানে বাংলাদেশ, বা সাপোজ এখানে অ্যাগ্রি ইকুয়াল টু ট্রু করে লিখে রাখছি, আমি পুনরায় আবার অ্যাগ্রি ইকুয়াল টু বললাম হচ্ছে ফলস। তার মানে কি করতে পারতেছি, আমি অ্যাগ্রি ভ্যালুটাকে প্রথমে ছিল ট্রু, পরে করে দিলাম কি ফলস, মানে কি আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি। আমি যদি দেখি এটা, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যে ট্রু ফলসের, ট্রু হলে আমার ইকো করলে প্রিন্ট করলে সেটা 1 রিটার্ন করে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে 0 রিটার্ন করবে মানে আউটপুটে। তো দেখতে পাবো এখানে সেফ, সরি কিছু দেখতে পাচ্ছি না, হোয়াট ইজ গোয়িং, এগ্রি দিচ্ছি একটু সেফ, ইয়া 1 দেখতে পাচ্ছি। আর যদি এখানে কি ফলস লিখি, 0 রিটার্ন করার কথা না। আচ্ছা, তো এইখানে দিলাম ভ্যালু, আমি ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, ওটার কনসেপ্ট পরে যাচ্ছি আমি। সো ডলার সাইন দিয়ে বললাম ভ্যালু, ভ্যারিয়েবলের নাম ভ্যালু, তো এই ভ্যালুটা দিচ্ছি এখানে 10.99। আমি চাইলে পরবর্তীতে নিচে আসে আবার কিন্তু ভ্যালুটাকে কি চেঞ্জ করতে পারতেছি, কি ভ্যালু বললাম এবার 100। সো দেখেন আমি ইন্টিজার ফ্লোয়েট টাইপের ভ্যালু থেকে আমরা ইন্টিজার টাইপের ভ্যালুতে চলে আসলাম। তো ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারতেছি, এটা হচ্ছে এটাও কি, এটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, এবং এটা হচ্ছে লোকালি কাজ করে এটা। আর গ্লোবাল ভেরিয়েবল কি, গ্লোবাল হচ্ছে কি আমরা গ্লোবাল অ্যাক্সেস, যে কোনো জায়গা থেকে যে ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। লেটস আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তার আগে আমি হচ্ছে এই যে কনস্ট্যান্ট বোঝানোর আগে বললাম হচ্ছে ফাংশন, দিলাম মাইফান, মাইফান নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এবং এর মধ্যে এবার যদি বলি আমি যে ইকো, ইকো ইকো বললাম, অ্যান্ড দেন এবার যদি এখানে দেখি আমি যে ভ্যালু লেখাটা যদি লিখি আর সেভ করি, দেখেন আমাকে কি দেখাচ্ছে, এই যে এখানে একটা ইরোর চলে আসছে, চলে আসছে না ইরোর, এই যে দেখেন কি বলতেছে, ইউজ অফ আনঅ্যাসাইন্ড ভেরিয়েবল, আনডিফাইন্ড ভেরিয়েবল, ভ্যালুটা ডিফাইনই নাই। মানে কি এই ভেরিয়েবলের স্কোপ বা সীমানা হচ্ছে এই ফাংশনের বাইরে, ফাংশনের ভিতরে এই ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারবো না। আমি চাইলে যে কোনো ভ্যালুকে গ্লোবাল করে রাখতে পারি,
বাট আমি এটা দেখাচ্ছি না, দেখাচ্ছি যে লোকাল ভেরিয়েবল কাকে বলে। লোকাল বলতে বোঝাচ্ছে যে লোকালি কাজ করবে, মানে যতটুকু মানে স্কোপ আছে সেই স্কোপের মধ্যে কাজ করবে, স্কোপের বাইরে যাবে না। যেমন এই যে ফাংশন, এটা একটা আরেকটা স্কোপ, তাই না? আর এগুলো হচ্ছে আরেক স্কোপে আছে। আমি যদি এটাকে ডলার সাইন ভ্যালুটা ভিতরে লিখতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ইরর দেখাচ্ছে না, তাই না? এই যে ইকো ভ্যালু মাই ফাংশনটা আমাকে প্রিন্ট করতে হবে অবশ্যই, তাই না? মাই ফান, এটাকে কল করলাম, সো দেখতে পাচ্ছি 300। বাট যদি আমার এই ভ্যালুটা এখানে নাই, ভ্যালুটা বাইরে কল ডিফাইন করা আছে, বাট আমি ভেতর থেকে যদি দেখি সেখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। সো এটার ক্ষেত্রে আমি হচ্ছে কি, এটা হচ্ছে লোকালি কাজ করে এই ভ্যালুগুলো। এগুলোকে চাইলে আমি লোকালটাকে গ্লোবাল করে ফেলতে পারি, বাট এটা আমার মূল টপিক না। মূল টপিক হচ্ছে এবার কনস্ট্যান্ট ভেরিয়েবল শিখবো। কনস্ট্যান্ট কি, যেটার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি না। সাপোজ লেটস সে ডিফাইন, ডিফাইন দিয়ে আমরা কনস্ট্যান্ট লিখি। তো ফার্স্ট হচ্ছে আমরা আপার কেস লোয়ার কেস যে কোনো কিছুইতে লিখতে পারেন, বাট ফর্মাল একটা স্ট্যান্ডার্ড ফ্লো করে সবাই, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখে আমাদের এই যে ডিফাইন করা। বললাম যে সাপোজ ভার্সন, কারণ বললাম এখানে যে 1.0.0, সাপোজ সরি একটা হবে তাই না, লেটস সে 1.0 লিখলাম। আচ্ছা, অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে। তো এইভাবে ভার্সন লিখে যে ভেরিয়েবলটা লিখলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমি যদি দ্বিতীয়বার আবার চেঞ্জ করতে চাই, যে বলি যে ভার্সন লিখবো, তো সেটা কিন্তু আমার একটা ইরর দেখাবে। মানে আমার যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করতে পারি না। বাট এইখানে যদি আমি এবার ভার্সন বলি, এই যে এখানে 1 দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। ওকে, সো এগুলো দেখেন, অ্যাক্সেস করার জন্য কি লিখতে হয় আপনার, ডিরেক্ট হচ্ছে কি এইভাবে বলতে হয়, অ্যাক্সেসটা কেমনে করতে হয়। ডিরেক্ট হচ্ছে এটার সামনে আর ডলার সাইন দিতে পারবো না, আমরা ডিরেক্টলি হচ্ছে কি যেটা লিখবো সেটা এখানে লিখে দিব। এখন যদি আমি আবার এভাবে চেঞ্জ করি যে VERSION ভার্সন ইকুয়াল টু বললাম এখানে 10 বললাম এবার। সো এখানে কি বলতেছে, এখানে বলতেছে আনএক্সপেক্টেড টোকেন এবং ডলার সাইন যদি যে ভার্সন লিখি আমি, তো এটাকে ডলার সাইন দিয়ে লিখতে পারতেছে, তাই না? সো এটা একটু খেয়াল রাখেন যে গ্লোবালি কোনো কিছু ডিফাইন করতে গেলে এটা আমি দেখেন ভার্সনটাকে ভিতর থেকে অ্যাক্সেস করতে পারতেছি, বাট এই ভ্যারিয়েবলগুলোকে কিন্তু আমি যে ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। সবসময় খেয়াল রাখবেন, আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো আমরা একটু গ্লোবালি অ্যাক্সেস করতে পারি যে কোনো জায়গা থেকে। আর নর্মাল যে ভেরিয়েবলগুলো লিখে ডলার সাইন দেয়, সেগুলো আমরা কি গ্লোবালি অ্যাক্সেসেবল না। তো এগুলোকে আমাদের গ্লোবাল করে দিতে হয়, গ্লোবাল করে বলতে হয় যে আমার এটা হচ্ছে গ্লোবাল। সাপোজ ওকে, সবার উপরে বলে দিতে হয় যে এটা হচ্ছে গ্লোবাল অ্যারে। আমি যদি বলি সাপোজ এই যে অ্যারেটা বা কিছুটাকে গ্লোবালি করতে হয়, সেটা আমি দেখাচ্ছি না, এই পদ্ধতি থাকলো এটা। সো এখন আমাদের ফাংশন, সরি, আমাদের ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, ভ্যারিয়েবলের টাইপ কিভাবে চেক করতে হয়, এগুলো আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওকে, আমি এই যে আরেকটা জিনিস দেখেন, এই অ্যারেটাকে কেমন অ্যাক্সেস করবো, অ্যারে টাইপের কোনো ভ্যারিয়েবলকে আমি যদি বলি জাস্ট এখানে ইকো ডলার সাইন হচ্ছে ARR সেভ যদি করি, দেখতে পাচ্ছি অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এখানে একটা ইরর দেখাচ্ছে। কারণ অ্যারেকে আমরা ডিরেক্টলি এইভাবে লিখতে পারি না, ইদার হচ্ছে আমাদের লুপ করে করে প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ তার পজিশনটা বলে দিয়ে কাজ করাতে হবে। সো লেটস সে আমি আমার অ্যারের পজিশন দিচ্ছি 0, 0 নাম্বার পজিশনে কে আছে, তো 0 নাম্বার 0। আমি জানি যে অ্যারের ইন্ডেক্সিং বা পজিশন কীভাবে কাজ করে, 0 1 2 3 এভাবে 0 থেকে শুরু হয়। তাহলে 0 নাম্বার পজিশনে কে আছে, ABS, তো দেখতে পাবো আমি এখানে ABS। আমি যদি বলি যে 2 নাম্বার পজিশনে 10 ভ্যালুটা আছে প্রিন্ট করব, তো এখানে 10 দেখতে পাচ্ছি। আমি বললাম যে 1 থেকে 2, এইভাবে দিতে পারি রেঞ্জ অনুযায়ী যে আচ্ছা, আমি হচ্ছে PHP সরি পাইথনের কোড এখানে লিখতেছি, যার কারণে এটা কাজ করতেছে না। সো এখানে যে রেঞ্জ অনুযায়ী আমরা দিতে পারি, বাট ওকে ওকে, এভাবে লিখতে পারি, এটা কাজ করতেছে না এখানে। ওকে, যে ইন্ডেক্স ধরে ধরে বলতে পারি। আমি এবারে ফর ইচ লুপ চালাবো, বলতে পারি যে ফর ইচ আমি বললাম যে যে আমার হচ্ছে অ্যারে ইন্ট অ্যারে এস, সরি অ্যারে এস, আচ্ছা এই যাই হোক, এটা ফর অ্যারে এস অ্যারে, অ্যান্ড দেন এখানে আমি যদি বলি যে ইকো আর ইরোর দেখাচ্ছে কি, এখানে যে সবগুলো প্রিন্ট ABS সাকিল সব একসাথে চলে আসছে, তাই না? সবগুলো একসাথে লেগে 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 প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমি হচ্ছে এই যে একসাথে ফর ইচ করতে পারি, ফর লুপ দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়ে করতে পারি, ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারি, এগুলো আমরা করতে পারি। সো এগুলো পরে দেখবো আমরা। নেক্সট কি আছে, ওকে, ডাটা টাইপটা দেখছি আমরা, স্ট্রিং অ্যান্ড ফাংশন। এই যে এবার স্ট্রিং এর কিছু ফাংশন দেখবো আমরা। এই যে স্ট্রিং লিখলাম আমি, যে কান্ট্রি, সো এই বিভিন্ন ফাংশন দেখবো। সাপোজ এখানে বললাম যে মাই str, সাপোজ লেটস বললাম মাই str আমার স্ট্রিং ইকুয়াল টু
hello, my name is ABS Shakil. ওকে, সো স্ট্রিং এর বিভিন্ন বিল্ট ইন ফাংশন দেখবো আমরা। ইকো করলাম, সো এখানে কি ইকো করে বললাম যে ডলার স্কোর মাই এস, মাই মাই এসকিউএল কেন হলো, মাই এসটিআর লিখছিলাম আমরা, তাই না? ওকে ওকে, এটা অটো সাজেশনে চলে আসছে এসটিআর। ওকে, সো মাই এসটিআর বলার পরে এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো মাই নেম ইজ এবিএস শাকিল আসলো। এখন এটাকে স্ট্রিং এর কতগুলো ওয়ার্ড আছে সেটা চেক করার জন্য আমাকে লিখতে হয় এসটিআর ওয়ার্ড কাউন্ট। কি লিখতে হয়? এসটিআর WORD ওয়ার্ড কাউন্ট। কাউন্ট করে আমার স্ট্রিংটাকে বলতে হয়। হয় ডিরেক্ট আপনি এখানে স্ট্রিংটা বলতে পারেন, আদারওয়াইজ বললাম যে মাই এসটিআর। এবার যদি দেখি তাহলে আমার এই যে স্ট্রিং এর ভিতর কতগুলো ওয়ার্ড আছে বলে দিবে। তো দেখতে পাচ্ছি 6টা ওয়ার্ড, 1 2 3 4 5 6। ওকে, সেইভাবে ওয়ার্ডগুলো কাউন্ট করতে পারি। বা এসটিআর হচ্ছে কি পজিশন, কোন একটা স্ট্রিং এর পজিশন, বা এসটিআর আর ভি রিভ নাকি রিভার্স, রিভার্স রিপ্লেস করতে পারি, তাই না? এখানে রিপ্লেস করতেছি, আর ইপিএলএসি রিপ্লেস, কোনো কিছুকে রিপ্লেস করতেছি। ওকে, সো সাপোজ আমি চাচ্ছি যে আমি কি না কি দিয়ে রিপ্লেস করব, আমি এখানে ফার্স্ট সার্চ করি বললাম যে যেইখানে আমার কি আছে এবিএস আছে সেইখানে তুমি হচ্ছে রিপ্লেস করে দাও হচ্ছে কি হ্যালো, হ্যালো মাই নেম ইজ হ্যালো শাকিল সামথিং। ওকে, কমা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো এটা যে কাজ করবে, সার্চ করবে যে এবিএস লেখাটা আছে কিনা এই স্ট্রিংটার মধ্যে, সর্বশেষ হচ্ছে এই স্ট্রিংটা, এই স্ট্রিংটার মধ্যে এবিএস লেখাটা আছে কিনা দেখতে পাচ্ছি হ্যালো মাই নেম ইজ এবিএস, এই যেখানে এবিএস ওয়ার্ডটা পাইছে। তো এবিএস ওয়ার্ড পরে এটা সার্চ করলো, সার্চ করার পরে কাকে রিপ্লেস করবে, এই এবিএসটাকে কি রিপ্লেস করবে, হ্যালো বলে দিবে। অ্যান্ড দেন তারপর কোন স্ট্রিংটা সেটাকে আমি বলে দিতে হয়। তাহলে দেখেন আমার এখানে দেখাচ্ছে হ্যালো মাই নেম ইজ হ্যালো শাকিল, এই লেখাটা আসছে। ওকে, সো আমি চাইলে যে কোনো সময় আমার হচ্ছে যে কোনো সময় যে এসটিআর এর কি কোনো কিছুকে রিপ্লেস করার যদি প্রয়োজন হয় তো এইভাবে আমি পিএসপির মাধ্যমে রিপ্লেস করতে পারি। সো এরকম হচ্ছে আপনি স্ট্রিং ইন পিএসপি, স্ট্রিং ইন পিএসপি লিখে সার্চ দিলে দেখেন এই যে পিএসপি স্ট্রিং এর ডিটেলস দেখতে পাবেন। সো এইখান থেকে কি এসটিআর এর পজিশন, এসটিআর এর ইন্ডেক্স, তো এইখানে দেখতে পারেন একটা একটা করে। ওকে, সো সব কিছু এখানে দেখতে পারবেন। সো আমি এটা ডিটেলসে যাচ্ছি না। সো জাস্ট হচ্ছে আমি একটা দুটো বললাম যে এসটিআর এর মাধ্যমে কি রিপ্লেস করতে পারি, স্ট্রিং এর পজিশন দেখতে পারি, এসটিআর ওয়ার্ড কাউন্ট করতে পারি কতগুলো ওয়ার্ড আছে। তো এখানে আপনি এসটিআর লিখে আপনি আন্ডারস্কোর দিলে অনেক কিছুই দেখতে পাবেন, এসটিআর আন্ডারস্কোর। তো দেখেন কত কিছু আছে, কন্টেন্ট, ইনক্রিমেন্ট, রিপ্লেস, প্যাড, রিপিট, স্প্লিট, ওয়ার্ড কাউন্ট, কন্টেন্টস। মানে কন্টেন্টস বলতে কি এর মধ্যে আছে কিনা জিনিসটা, ট্রু অর ফলস রিটার্ন করে। যেমন যদি বলি কন্টেন্টস, এখানে হচ্ছে কি এবিএস লেখাটা আছে কিনা। তো এখানে বললাম যে এই স্ট্রিং এর মধ্যে আমার বললাম যে আমার মাই স্ট্রিং এর মধ্যে এবিএসটা আছে কিনা। সো এবার যদি দেখি তাহলে এখানে ট্রু ফলস রিটার্ন করবে, আমি ভারডাম করে দেখতে পারি এখানে, এটার পরিবর্তে ইকোনা করে ভারডাম করে দেখতে পাবো যে যদি থাকে তাহলে দেখাবে, না থাকলে কি দেখাবে না। সো এরকম অনেক কিছু আছে স্ট্রিং এর, সো একটা একটা করে দেখে নেন আপনারা। ওকে, সো আমি এটাতে যাচ্ছি না, নেক্সট টপিকে আমি মুভ করতেছি। সো নেক্সটে কি আছে আমাদের ম্যাথ এবং নাম্বার, এই যে সাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এই যে বিষয়গুলো আছে সবগুলো আমরা করতে পারি, একদম ইজি। আমি 1 মিনিটে বলে দিচ্ছি এগুলো। লেটস বললাম যে এক্স ইকুয়াল টু 10 সেমিকোলন, ওয়াই ইকুয়াল টু বললাম হচ্ছে 20, অ্যান্ড দেন ইজিলি আমরা যে আমি শুধু এটাই দেখাচ্ছি, আমি ইকো করতে পারি বা এই যে জ্যাড করে রাখতে পারি, যে এখানে বললাম যে সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিলাম। তো এখানে যদি ইকো করি এটাকে, আবার ইকো করে সামের ভ্যালুটাকে ইকো করতে পারি, জাস্ট এতটুকুই। ওকে, অ্যান্ড এর মাধ্যমে আপনি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস সব চিহ্নগুলো বসায় দিবেন, ভাগশেষ থেকে শুরু করে সব কিছুই কি আপনি এখানে দেখতে পাবেন। এটা ডিটেলসে বলার কিছুই নেই, একদম সহজ জিনিস। ওকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছু আপনি এভাবে করতে পারেন। আমি একটা জিনিস শুধু দেখাচ্ছি যে আমি ভ্যালুটাকে কেমনে এই যে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট এগুলো একটু দেখাচ্ছি। ওকে, সো আমি ইনক্রিমেন্ট কেমনে করবো, আমি যদি বলি সাম 10 + 20 এটা 30 হচ্ছে, তাই না? এখানে যদি প্লাস প্লাস করি তার মানে এখানে কি, এখানে আমার প্লাস প্লাস অনুযায়ী কি এটা করছি পোস্ট ইনক্রিমেন্ট, মানে কি পরে বৃদ্ধি করছে, এই কারণে ভ্যালুটা চেঞ্জ হয় নাই। আমি যদি সামের আগে এখানে করলাম যদি প্লাস প্লাস, এবার দেখি তো দেখতে পাচ্ছি 31, মানে কি আমি প্রথমে ইনক্রিমেন্ট করছি পরে ভ্যালুটা প্রিন্ট করছি। আর আমি যদি এটা এভাবে করতাম যে সাম প্লাস প্লাস, তো সেক্ষেত্রে দেখবেন 30ই থাকতেছে। বাট দ্বিতীয়বার যদি আবার ইকো সাম করি, আমি সেভ করি, দেখেন এবার 30-এর পর 31 চলে আসলো, তাই না? সো আমার এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি একটু শর্টে দেখাচ্ছি।
একটু তাড়াতাড়ি করতেছি তাই না, এক্স প্লাস প্লাস যদি করি, তো এই মুহূর্তে আমার এক্স এর ভ্যালু কত, আমি যদি এবার এক্স দেখি, তো এক্স এর ভ্যালু দেখতে পাচ্ছি আমার এখানে 11, তাই না? আবার এখানে এক্স মাইনাস মাইনাস যদি করি, তো আমার এই যে 9 হয়ে যাচ্ছে। তো এইভাবে ইনক্রিমেন্ট করতে পারেন, ডিক্রিমেন্ট করতে পারেন, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, এগুলো একটু সার্চ দিলেই সব দেখতে পাবেন। ওকে, আমি শুধু এই যে শর্টে আমি কোন কোন টপিকগুলো একটু এক্সপ্লোর করে যাচ্ছি আপনাদের কাছে। ওকে, যে অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, এটা একটু অপারেটরগুলো নিয়ে একটু কথা বলতে হবে। সো এইগুলো কি যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এগুলো কি আমাদের অ্যারিথমেটিক অপারেটর, মানে এই যেগুলো। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 20, এই যেগুলো করতেছি এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন হচ্ছে কি কম্প্যারিজন, একটা আরেকটার সাথে কি কম্পেয়ার করব। সো কম্পেয়ার করার জন্য কোন অপারেটর, এটা হচ্ছে কি কম্প্যারিজন অপারেটর। কি কি আছে একটু দেখি আমরা। সো আমি এখানে কমেন্ট করে স্টার্ট করতেছি। এখানে কমেন্ট করলাম হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওকে, স্টার স্টার স্ল্যাশ, এটা এক্সট্রা আসলো কেন আবার? ওকে, সো কি কি আছে কম্প্যারিজন, সাপোজ এখানে কি আছে আমাদের, লেস দেন আছে, গ্রেটার দেন আছে, লেস দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন, তারপর হচ্ছে ইকুয়াল, এভাবে লিখতেছি আমি। ওকে, গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে কি ইকুয়াল ইকুয়াল আছে, আবার ইকুয়াল 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 আছে, তারপর কি আছে নট ইকুয়াল আছে, মানে সমান নয়, এভাবে অনেক কিছুই আছে আমাদের। সো এগুলো আমি একটা একটা করে দেখি, মানে এই যে আমার কন্ডিশন চেক করার সময় এগুলো কাজে লাগবে, ইফ ইলস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার কম্পারিজন অপারেটর। কি অপারেটর? কম্পিএআরআই এস ওয়ান, আরও থাকতে পারে, দেখে নিন এই টাইপের বাইরে কি কিছু আছে, ভুলে গেছি। ওকে, তারপর আছে কম্পারিজন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর যেটা জানি যে অ্যান্ড আছে, অর আছে, এটাকে বলা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড অ্যান্ড, অথবা আপনি যে অ্যান্ড বলতে পারেন, অথবা এই যে অর, এই দুটো পাইপ দিয়ে অর বলতে হয়, এখানে অর বলতে হয়, আর হচ্ছে নর বা নট, এটা বলতেছে নট। ওকে, সো অ্যান্ড অর নট, এইগুলো হচ্ছে কি আমার অপারেটর, লজিক্যাল অপারেটর, লজিক্যাল। ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, অ্যান্ড দেন কিছু দেখি আমরা, আমি ভার্ডাম করে দেখাচ্ছি, আমি ইফ ইলস লিখে দেখাচ্ছি না, ইফ ইলস পার্ট একটু পরে, সেটা আমি একটু পরে আসতেছি। সাপোজ এখানে বলি যে ডলার সাইন এ, এ ইকুয়াল টু বললাম হচ্ছে 10। ওকে, অ্যান্ড দেন ডলার সাইন বি ইকুয়াল টু বললাম 10। এবার বলি যে ভার্ডাম, ভার্ডাম কি করে ট্রু না ফলস, সেটা হচ্ছে কি যে অ্যাকচুয়াল ইয়াটা রিটার্ন করে, ট্রু আসতেছে নাকি ফলস। আমি ইফ দিয়েও দেখতে পারি, আমি হচ্ছে ইফ ইউজ করে চেক করতে পারি। আমি যদি বলি এ ইকুয়াল ইকুয়াল বি, এ আর বি কি সমান? এ ইকুয়াল ইকুয়াল বি, ও সরি ডলার সাইন লিখি নাই তাই না, বললাম এ ইকুয়াল ইকুয়াল বি। সো দেখি, Sorry. ওকে, সো আমি এখানে বললাম ভার্ডাম এ ইকুয়াল ইকুয়াল বি, এ এবং বি দুটো কি সমান? সো এখানে দেখতে পাচ্ছি বুলিয়ান ট্রু, বলতেছি ইয়েস। আমি যদি বললাম যে এ নট ইকুয়াল বি, এ বি এর সমান নয়, এটা কি সমান, যেহেতু যেহেতু আমি বলছি সমান নয়, তো সেক্ষেত্রে এখানে কি আসতেছে, ফলস আসতেছে। ওকে, এখন এ এর মান 10, আমি বি এর মান, এ হচ্ছে স্ট্রিং টাইপের নাম্বার, আর বিটাকে করলাম স্ট্রিং। এখন যদি বলি এ ইকুয়াল ইকুয়াল বি, এখনও কি এ এবং বি সমান? সো অবশ্যই দেখতে পাবো ট্রু, এ আর বি কি সমান, কারণ কি টাইপের আছে সেটা তার দেখার বিষয় না, আমি টাইপের বাইরেও এখানে বললাম যে এ আর বি এর ভ্যালু যদি ঠিক থাকে, তো সেক্ষেত্রে তুমি বলো কি ট্রু বলো। এখন যে ট্রিপল ইকুয়াল দেই, আমি এখানে একটা ইকুয়াল, দুইটা ইকুয়াল, তিনটা ইকুয়াল যদি দেই, তো ট্রিপল ইকুয়াল বললাম, এবার চেক করবে বাম পাশের ডান পাশের উভয় পাশের ভ্যালু একই সাথে হচ্ছে টাইপ, দুটোই চেক করবে। তো প্রথমের তো দুইটা ইকুয়াল দিলে শুধু ভ্যালুটা সেম কিনা সেটা চেক করতেছে, আর তিনটা ইকুয়াল যদি দেই, তাহলে ভ্যালুর সাথে সাথে আমার টাইপটাও সেম আছে কিনা সেটা চেক করবে, দেখতে পাবো ফলস। কারণ কি এ হচ্ছে ইন্টিজার টাইপের, এ হচ্ছে কি স্ট্রিং টাইপের। সো একই রকম হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এগুলো বুঝতেছি না, এ লেস দেন বললাম বি, সো এখানে দেখতে পাবো ফলস। কারণ কি এর মান 10, বি এর মান সাপোজ 5 দেই,
তো এখানে হচ্ছে এ লেস দেন বি, এ এর চেয়ে বি বড়, তো না, এর চেয়ে তো বি বড় না, ফলস আসতেছে। এবার যদি বলি এ গ্রেটার দেন বি, তো এবার দেখবো ট্রু দেখতে পাচ্ছি এখানে, রাইট? সো একই রকম গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো তো অ্যারিথমেটিক যে বিষয়গুলো আপনারা মেবি সবাই জানেন, অ্যারিথমেটিক, ওকে, মানে কম্পারিজন অপারেটরগুলো। সো এটাই যে এ লেস দেন ইকুয়াল, তো স্টিল নাও ট্রু দেখাবে যদি 10 দুটোই রাখি। এবার দেখাবে ট্রু, কারণ কি এ বি এর বড় অথবা সমান, তো বড় অথবা সমান যেহেতু এখানে ট্রু দেখাচ্ছে। অ্যান্ড লজিক্যাল অ্যান্ড মানে কি, দুইটা একসাথে যদি দেখতে চাই যে এই পাশের অ্যান্ড একই সাথে এ, এটা একটু আলাদাভাবে বলি, যে এ ইকুয়াল ইকুয়াল বি হইতে হবে, ও সরি, অ্যান্ড এবং মানে যে এই আপনারা লজিক্যাল জানেন, অ্যান্ড অর নট, অ্যান্ড বলতে বোঝাচ্ছে উভয় পাশের কন্ডিশন সত্য হতে হবে, তাহলে ট্রু রিটার্ন করবে। আর অর হচ্ছে যে কোনো এক পাশের কন্ডিশন সত্য হলে ট্রু রিটার্ন করবে। আর নট হচ্ছে কি, ইয়েস হলে নো করবে, মানে ট্রু হলে ফলস করবে, আর ফলস হলে আমাদের কি করবে, ট্রু করবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড অর অ্যান্ড নটের কাজ। সেবার যদি দেখি যে এ ইকুয়াল ইকুয়াল বি, এ এবং বি এর সমান কিনা, অথবা বললাম যে এ অথবা এ বি এর চেয়ে কি, এ বি এর চেয়ে বড় কিনা, সেভ করে দেখতে পাচ্ছি ফলস। কারণ কি, এ এর মান 10, বি এর মান 10, এই পাশেরটা ট্রু, উভয় পাশে সমান, ভ্যালুটা সেম, মানে 10 ইকুয়াল ভ্যালু। আবার এই পাশে আবার চেক করছি যে এ বি এর চেয়ে বড় হতে হবে, তো এ কি বি এর চেয়ে বড় না, এটা কিন্তু সমান, তো এইখানে এই পাশের কন্ডিশন ট্রু, এই পাশের কন্ডিশন ফলস, তো যার কারণে আমার এখানে ফলস দেখাচ্ছে। আমি যদি এটাকে অ্যান্ড না বলে, মানে অ্যান্ড অপারেটর ইউজ না করে, এভাবে অ্যান্ড, এই সেম অ্যান্ড বললেও হবে, অথবা আমি যেখানে অর এর ক্ষেত্রে অর বলতে পারি, এবার বলবো দেখবো ট্রু, কারণ কি যে কোনো এক পাশে সত্য হলেই কি ট্রু হবে, এ ইকুয়াল ইকুয়াল বি এক পাশে ট্রু হয়ে গেছে, অর অপারেটরের কাজ কি, অর অপারেটরের কাজ হচ্ছে যে কোনো এক পাশে ট্রু হলেই কি ট্রু হয়ে যায়। এবং অরটাকে আমি চাইলে যে দুইটা পাইপ সাইন দিয়েও লিখতে পারি, ওকে, সেম ট্রু। আর নর বলতে কি, এ নট বি, এ হলে বি এবং বি হলে কি এ করে দিবে আর কি, এরকম কিছু, ওকে। সো এবার আমাদের কি কি শিখলাম আমরা, লজিক্যাল, তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, সব কিছু দেখে শেষ, ওকে। অ্যান্ড লেটস লজিক্যাল ফ্লো যেটা দেখবো, এই যে ইফ ইলস কন্ডিশনগুলো, এগুলো একটু দেখবো, ওকে। সো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইফ ইলস আছে, পাইথন, পাইথন, পিএসপি, সি, সি প্লাস প্লাস, জাভা, ডার্ট, সব কিছুতেই লজিক, প্রোগ্রামিং বলতেই লজিকের খেলা। আর লজিক্যালি কোনো কিছু এই যে কম্পেয়ার করার জন্য, কম্প্যারিজন যেহেতু শিখলাম, তাহলে যে ইফ ইলস আমাদের কন্ডিশনগুলো শিখতে হবে। ইফ আছে, ইলস আছে, ইলস ইফ আছে, এই তিনটা এসব কিছুতে থাকে কম্পেয়ার করার জন্য। সো আমি সেগুলো একটা একটা করে দেখবো। এবার নিচে আসতেছি, ওকে ফাইন, ওকে। সো প্রথমে ইফ শিখি। ওকে, আমি আবার দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, এ ইকুয়াল টু 10, সেম ওয়েতে বি ইকুয়াল টু বললাম হচ্ছে 20। এখন ওই যে যেগুলো ভারডাম করে দেখলাম, এগুলো আমরা এইভাবে দেখবো, ইফ যদি কি হয়, সেগুলো কি ইরো দেখাচ্ছে নাকি, আই এম নট শিওর, ওকে, ওগুলো কেটে দিলাম। ইফ, ইফ বলতে যে কন্ডিশনটা সত্য হলে ট্রু, ইফ যদি ট্রু হয় তাহলে ইফের ভিতরে ঢুকবে, ইফ ব্লকের ভিতরে ঢুকবে, আর ইফ যদি ফলস হয় তাহলে কোনো দিকে যাবে না। এখানে জাস্ট ইকো করতেছি, ইকো ট্রু, এনে বললাম যে আই এম হেয়ার, ওকে, জাস্ট আই এম সেইং দ্যাট আই এম হেয়ার, অ্যান্ড দেন লেটস চেক হেয়ার, আই এম হেয়ার লেখাটা আসছে। মানে কি, ইফের ভিতরে যদি ট্রু থাকে তাহলে ইফের ভিতরে যে ব্লকটা আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লিখতেছি তার ভিতরে সব কিছু এক্সিকিউট হবে। আর যদি ইফের ভ্যালুটা কি হয়, ফলস হয়, তো সেক্ষেত্রে দেখবো যে আই এম হেয়ার লেখাটা দেখতে পাচ্ছি না, কারণ এটা ফলস। তো এইটাই আমাদের এই যে কন্ডিশনালে যদি বলি এ ইকুয়াল ইকুয়াল যদি বি হয়, এ ইকুয়াল ইকুয়াল যদি কি হয় বি হয়, তাহলে এই ব্লকের ভিতর ঢুকো, এই ব্লকের ভিতর। আর যদি ফলস হয় তাহলে ঢুকিও না। তাহলে যদি এ এর মান 20, বি এর মানও 20, তাহলে ট্রু, তাহলে এই যে এর ভিতরে আসতেছে, আর না হলে কি কিছু হচ্ছে না। একই সাথে আমি বলতে পারি যে এর ভিতরে যদি ট্রু হয় তাহলে এর ভিতরে যাও, আর যদি ফলস হয় তাহলে ইলসের ভিতরে যাও, এভাবে বলতে পারি, ইলস ইকো আই এম নট দেয়ার, অবশ্যই সেমিকোলন দিতে হবে, ওকে। তো দেখতে পাচ্ছি আই এম হেয়ার, কারণ কি এ ইকুয়াল ইকুয়াল বি, মানে কি এটা ট্রু। এটা যদি ফলস করে দেই, এবার যদি দেখি 20 দিলাম, তো এবার বলবো যে আই এম নট দেয়ার, মানে জাস্ট এই ব্লকের ভিতর যায় নাই, এটাকে বোঝাচ্ছি। একই সাথে একাধিক নিয়ে কাজ করতে গেলে এখানে ইলস ইফ বলে দিব, ইলস ইফ, ওকে। অ্যান্ড এখানে কন্ডিশনটা দিব, কি কন্ডিশন, বললাম যে যদি এটা আমার বি এর চেয়ে কি হয়, এটা যদি বি এর চেয়ে বড় হয়, তো সেক্ষেত্রে বলবো যে এ ইজ
গ্রেটার দেন বি, এ ইকুয়াল বি, এরকম বলে রাখলাম। ইলস কোনো কিছুই না হলে এখানে বললাম ইকো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বললাম জাস্ট। ওকে, তো এবার সেভ করি অ্যান্ড এক্সিকিউট করি। সো দেখতে পাচ্ছি থ্যাংক ইউ কেন আসলো, কারণ এর মান 10, বি এর মান 20। এবার আমরা একটু অ্যানালাইজ করি সবগুলোকে। এ ইকুয়াল বি, তার মানে কি এ এবং বি দুটার ভ্যালু কি সমান? যেহেতু সমান না, তাহলে এর ভিতরে আসলো না। তারপরে আবার ইলসিপে চলে গেল, এ লেস দেন বি, সো এ গ্রেটার দেন বি। সো এ গ্রেটার দেন বি হইলো, তাহলে এ গ্রেটার দেন বি কি বলতেছে যে এ, বিটা কি এর চেয়ে ছোট, বা এ কি বি এর চেয়ে বড়? এটাও না। তো সেক্ষেত্রে এটাও হচ্ছে না, এটার ভিতরেও যাচ্ছে না, এ ইজ গ্রেটার দেন বি এটাও আসতেছে না। ওকে, আহ একই সাথে আমি বললি যদি কোনো কিছুই না হয়, এটাও হলো না এটাও হলো না, সেক্ষেত্রে আমার কি থ্যাংক ইউ। এখন যদি বলা যায় আপনার তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একটা প্রোগ্রাম লেখো, জাস্ট ছোট্ট একটা করি যে বিগেস্ট নাম্বার প্রোগ্রাম বিটুইন 3। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার বের করার একটা প্রোগ্রাম লেখো। সো লেটস সে আমরা তিনটা নিচ্ছি, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু 5। তো আমি যে তিনটা নিলাম, তিনটা নম্বর, অ্যান্ড দেন এবার আমরা প্রোগ্রামটা করি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি ইফ বললাম যে ইফ যদি আমার এ লেস দেন অর ইকুয়াল বি, আমরা সমানটা চেক করতেছি না, ডাইরেক্ট বড় একটা যে কোনো বলে দেবো, এ লেস দেন ইকুয়াল টু বি। সো আমার হচ্ছে, সরি, এ গ্রেটার দেন ইকুয়াল টু, এ গ্রেটার দেন ইকুয়াল কি বি বললাম, তার মানে বি এর চেয়ে এ বড়। আবার বললাম যে অ্যান্ড এ লেস দেন, সরি, এ গ্রেটার দেন ইকুয়াল টু সি বললাম। তো এটা বললাম যে যদি এই এটা বি এর চেয়ে বড় হয় এবং এটা সি এর চেয়েও বড় হয়, তাহলে বললাম এখানে ইকো করলাম, বললাম যে এ ইজ বিগার। ওকে, আবার এখানে ইলস ইফে আসি, যদি, এবার বললাম যে যদি বি গ্রেটার দেন ইকুয়াল টু কি এ, অ্যান্ড যদি বি গ্রেটার দেন ইকুয়াল টু সি যদি হয়, তো হচ্ছে বিটা এর চেয়েও বড় এবং সি এর চেয়েও যদি বড় হয়, তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বললাম যে ইকো অ্যান্ড বলে রাখতেছি বি ইজ বিগার। ওকে, একই সাথে যদি কোনো কিছুই না হয়, মানে এটা ডিরেক্ট আমরা আর কোনো কন্ডিশন চেক না করে ডিরেক্ট বললাম যে ইকো সি ইজ বিগার, কারণ কি দুটার একটা না হলে তো তৃতীয়টা অটোমেটিক চলে আসবে, তাই না? ওকে, তো সেভ করে দেখতে পাচ্ছি বি ইজ বিগার। কেন বিগার? দেখেন বি এর মধ্যে 20 আছে, একটু চেক করি আমরা, এ বি, বি এর চেয়ে কি এ বড়? তাহলে বি এর মান 20, এর মান 10, ফলস, এটা তো মিথ্যা হয়ে গেল। অ্যান্ড 10 এর পাশে কি আছে আর দেখবেই না, ইকো এ ইজ বিগার, তাহলে এর ভিতরেও আসলো না, ইলসেপে আসলো। তাহলে বি এর মানটা কি এর চেয়ে বড়? তাহলে দেখতে পাচ্ছি কি এ অথবা সমান অথবা বড়, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এর মানটা বি এর চেয়ে ছোট, মানে বি বড়, তাহলে 20, এটার সত্য মানে কি ট্রু, এই পাশের কন্ডিশন ট্রু। অবশ্যই যেহেতু অ্যান্ড লিখছি, তাহলে তার ডান পাশের কন্ডিশনে কি হতে হবে? ট্রু হতে হবে। তাহলে এটা বলছে যে বিটা কি সি এর চেয়ে বড়, তো দেখতে পাচ্ছি কি বি সি এর চেয়ে বড়, যার কারণে এই যে বি ইজ বিগার চলে আসলো। এখন সি এর ভ্যালু যদি 50 করে দেই, সেভ করি, তাহলে কি চলে আসলো? সি ইজ বিগার চলে আসলো। এ এর ভ্যালু 100 করে দিলাম, তাহলে কি আসলো? এ ইজ বিগার চলে আসলো। তো এরকম তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একটা ছোট্ট একটা প্রোগ্রাম করে ফেললাম। ওকে, তাই হোপ আপনাদের ইফ ইলস বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার দেখবো আমরা সুইচ। তো সুইচ কেস, হ্যাঁ, এটা অনেক বেশি ইউজ করে আপনার যদি অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, ইফ ইলস ইফ ইলস ইফ ইলস ইফ ইলস ইফ, তো এইভাবে কন্টিনিউয়াসলি আমরা ইলস ইফ না লিখে আমরা যে কাজটা করতে পারি, আমরা করতে পারি যে সুইচ কেস ইউজ করতে পারি। জাস্ট নর্মালি একটা ভ্যালু বললাম যে আহ, টাকা ইকুয়াল টু, ধরুন আপনার পকেটে আছে 20 টাকা। এখানে ইফ ইলস কন্ডিশন না দিয়ে আমি যদি বলি যে এখানে সুইস, SWIT সুইস, সুইসের ভিতরে বললাম যে টাকা, টাকা। ওকে, টাকা দিয়ে এখানে আমি বললাম যে একটা একটা করে কেস লিখতে পারি। যদি কেস যদি কি হয় 10,
আমি সাপোজ এই টাকার নোট নোট ক্যালকুলেশনের হিসাব করি যে বাংলাদেশে এই যে এই টাকাটা আছে কিনা। তো ইভেনে বললাম 2, 1 টাকাও তো আছে তাই না, 1, সেখানে ইকো করলাম 1 টাকা নোট। তো 1 টাকার নোট অ্যাভেলেবেল, জাস্ট 1 টাকা অ্যাভেলেবেল, 1 টাকা নোট অ্যাভেলেবেল নোট। ওকে, এখানে একটু অবশ্যই ব্রেক লিখতে হবে, ব্রেক। আবার দিলাম কেস, মানে কি যদি এটা হয়ে যায় তাহলে কি ট্রু দেখাবে, যদি ট্রু অ্যান্ড দেন ইকো করতেছি, ইকো এখানে বললাম যে 2 টাকা নোট এভি বললাম অ্যাভেলেবেল। আবার এখানে বললাম ব্রেক, আবার কেস নিলাম, কেস হচ্ছে কি 3 টাকা নোট তো নাই তাই না, এখানে বললাম যে 10 টাকা, 5 টাকাও তো আছে তাই না, 5 টাকা বললাম অ্যান্ড দেন এবার বললাম কি ইকো, এখানে বলতেছি 5 টাকা, শিট, 5 টাকা নোট অ্যাভেলেবেল, এভি অ্যাভেলেবেল। ওকে, এবং অবশ্যই ব্রেক দিয়ে দিব, মানে কি প্রোগ্রাম এক্সিকিউট শেষ হয়ে যাবে যদি যে কোনো একটা সত্য হয়ে যায়। আবার বললাম কেস, এবার কি 10 টাকা নোট আছে তাই না, 10, এখানে আমরা ফর এই যে এর মাধ্যমে কাজ করতে পারি, এটা অনেক ইজিতে হয়ে যাবে, বাট আমি একটু দেখাচ্ছি এটাকে, বললাম 10 টাকা নট অ্যাভেলেবেল, ফাইন্ড, অবশ্যই ব্রেক করে দিব তাই না। অ্যান্ড আবার বলতেছি কেস 20 টাকাও তো আছে তাই না, 20, অ্যান্ড বললাম এখানে ইকো অ্যান্ড বললাম যে 20 টাকা নোট অ্যাভেলেবেল। ওকে, অ্যান্ড অবশ্যই ব্রেক করে দিলাম, নেক্সট আসতেছি কেস 50 টাকা আছে তাই না, 50, অ্যান্ড বললাম যে কি ইকো 50 টাকা নোট অ্যাভেলেবেল। ওকে, অ্যান্ড দেন এটাকে কি করে দিলাম, ব্রেক করে দিলাম, অ্যান্ড দেন নিচে আসতেছে আবার একটা কেস 100 টাকা না, 100 টাকা, অ্যান্ড দেন ইকো করতেছি, অ্যান্ড সাজেস্ট করতেছে না কেন, অটো সাজেস্ট করার কথা, 100 টাকা নোট অ্যাভেলেবেল। ওকে, ব্রেক করে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে তাই না, কেস 200 টাকা না, ইকো করলাম, বললাম যে 200 টাকা নোট অ্যাভেলেবেল। ওকে, এবং অবশ্যই কি করব এখানে ব্রেক করে দিব। ওকে, দেন হচ্ছে কেস 500 টাকা তো আছে তাই না, এরপরে 1000 টাকা দিয়ে তো শেষ, ইকো 500 টাকা নোট অ্যাভেলেবেল। আমরা এই পর্যন্ত, আচ্ছা 1000 পর্যন্ত রাখি, ব্রেক করে দিচ্ছি। ওকে, লেটস, ও শিট, ব্রেক, ফাইন ফাইন ফাইন, লাস্ট কেস 1000, যদি টাকাটা 1000 হয় তো বললাম যে ইকো টাকা নোট অ্যাভেলেবেল। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কোনো কিছু যদি না হয়, মানে শিট, ব্রেক, যদি টাকাটা না থাকে তাই না, কেস, কেসের পরিবর্তে বলে একটা ডিফল্ট, মানে ডিফল্ট একটা পাস করো, যদি কোনো টাকার নোট না পায় তো সেক্ষেত্রে আমি এখানে ইকো করে দিব, ইকো করলাম যে সরি নট নট ফাউন্ড, নট নট অ্যাভেলেবেল, সরি নট নট অ্যাভেলেবেল। ওকে, নট অ্যাভেলেবেল নাই। ও এজ বিগার কই থেকে আসতেছে, এই যে এইগুলো কেটে দিচ্ছি আমি, বুম। ওকে, সেবার দেখতে পাচ্ছি মনে করেন ইউজার 20 টাকার নোট অ্যাভেলেবেল আছে, যদি ইউজার 200 টাকা দেয় বলতেছে 200 টাকার নোট অ্যাভেলেবেল আছে, যদি 2000 টাকা দেয় বলতেছে সরি নোট নট অ্যাভেলেবেল, তুমি যে নোটটা দিছো সেটা কি অ্যাভেলেবেল না। যদি আমি এখানে 5 টাকা দেই তো দেখাচ্ছে কি নোটটা অ্যাভেলেবেল, 5 টাকা নোট অ্যাভেলেবেল। আমি যদি 50 টাকা দেই 50 টাকা নোট অ্যাভেলেবেল, 51 টাকা যদি দেই দেখাচ্ছে কি সরি নোট নট অ্যাভেলেবেল। সো আমি দেখেন যে টাকার একটা করে দিলাম, দেখেন এখানে অনেকগুলো কন্ডিশন আছে, মূলত আমি যে এই যে কেসটাকে বোঝানোর জন্য আপনাদের বললাম। এটা যদি ই ফিলস ইলসি ফিলসিপ দিয়ে দিয়ে লিখতেন তো সেক্ষেত্রে কি আমাদের অনেক একটু প্যারা হয়ে যেত তাই না, বাট এর পরিবর্তে আমরা যে সুইচ কেস ইউজ করে একটা একটা করে লিখলাম। এই যে এখানে দেখেন, যদিও এটা বড় হয়ে গেছে আমরা আরো শর্টার ওয়েতে করতে পারি, বাট শুধু জাস্ট একটু কনসেপ্টটা নিয়ে রাখেন যে সুইচ কেস কেমনে ইউজ করতে হয়। তো আমাদের দেখেন যখন আমার এখানে 1 টাকার নোট হচ্ছে, তার মানে কি 1 টাকা নোট অ্যাভেলেবেল এই লেখাটা এই কেসের ভিতরে আসতেছে, এই কেসে আসার পর যখনই দেখতে এটা প্রিন্ট করার পর ব্রেক করে দিচ্ছে, মানে তার নিচে আর চেকই করতেছে না তাই না, আর নিচে যাচ্ছে না, মানে ব্রেক করে দিচ্ছে। আপনি যদি ব্রেক না করতেন তাহলে পরের লাইনে আবার প্রিন্ট হবে, দেখেন 1 টাকা দিয়ে দিলাম সেভ, 1 টাকা নোট অ্যাভেলেবেল, 2 টাকা নোট অ্যাভেলেবেল দেখাচ্ছে এবার, কারণ একের পর দুইও চলে গেছে। তো অবশ্যই আমাদের যে ব্রেক লেখাটা লিখতে হবে আমি যদি অ্যাকচুয়াল আউটপুটটা পেতে চাই। দ্যাটস ফাইন, দেখি কয় মিনিটের ভিডিও, 1 ঘন্টা হয়ে গেছে তাই না আজকে। আর আরও কি আলোচনা করবো, চাচ্ছি না আজকের পার্টটা এখানে রাখতে চাই, ইয়েস।
কন্ডিশনাল অ্যান্ড দেন নেক্সট আমরা হচ্ছে লুপ দেখব। লুপ দেখার পর আমরা ফাংশন দেখেই আমরা হচ্ছে কি স্টার্ট করব, সুপার গ্লোবাল ভেরিয়েবল অর্থাৎ ফ্রম হ্যান্ডলিং স্টার্ট করব। ওকে, দ্যাটস ফাইন। আজকে এই পর্যন্ত রাখলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।